আমরা পপুলার BDNews.com-এর পক্ষ থেকে 4 বারের সংসদ সদস্য প্রয়াত এম মতিন স্যারের স্মরণে আজকে আমরা একটা আলোচনা সভা এখানে হাজির হয়েছি। আজকে আমাদের অতিথি পর্বে এখানে উপস্থিত আছেন চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী মোহাম্মদ ইমাম হোসেন। এখানে উপস্থিত আছেন হাজীগঞ্জ উপজেলা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও হাজীগঞ্জ পৌরসভার কাউন্সিলর আবু বকর সিদ্দিক। এখানে উপস্থিত আছেন এম মতিন স্যারের যে নাতি ইয়াসির আরাফাত অনিক, তিনি সাবেক পৌর ছাত্রদলের আহ্বায়ক ছিলেন। আজকে আমরা এম মতিন স্যারের যে স্মরণে আমরা এখানে আলোচনা কিছু অতীত জীবনী এবং ওনার কর্মকাণ্ড এবং ওনার আশা প্রত্যাশা এবং ওনার যে অপূরণীয় যে ইচ্ছা, আমরা এইসব বিষয়ে আলোচনা করব। আমরা প্রথমে হাজী মোহাম্মদ ইমাম হোসেন, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে মতিন স্যার যে প্রয়াত হয়েছেন, তিনি হাজীগঞ্জ উপজেলা রাজনীতিতে উনি কতটা অবদান রেখেছেন আপনার দৃষ্টিতে? ধন্যবাদ আপনাকে। জনাব এম মতিন সাহেব, তিনি ইতিমধ্যে আমাদের মাঝে আর নেই। আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি। আমি প্রথমেই তার সম্পর্কে বলতে গেলে তিনি 1977 সনে হাজীগঞ্জ তখনকার সময় 6 নং সদর ইউনিয়নের প্রথম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। নির্বাচিত হওয়ার পর মরহুম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1978 সনে শেষের দিকে উনি হাজীগঞ্জ হাই স্কুল মাঠে আসেন এবং হাজীগঞ্জ আসার পর তিনি তখনকার সময় ইউনিয়ন পরিষদের সকল চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন। তখন উনি গণশিক্ষার উপরে বক্তব্য দেওয়ার জন্য তিনি চেয়ারম্যানদের থেকে আহ্বান করছেন, কে বক্তব্য রাখবেন। তখন এম মতিন সাহেব বলছেন যে আমি বক্তব্য রাখব। তিনি বক্তব্য রেখেছেন গণশিক্ষা কিভাবে আগানো যায় সেই আলোকে। তার বক্তব্য শুনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার উপরে অত্যন্ত খুশি হয়েছেন এবং ওই মাঠেই তিনি ঘোষণা করেছিলেন আগামী দিনে ধানের শীষের প্রতীকের প্রার্থী হবে জনাব এম মতিন সাহেব। 79 সনে তিনি সেই নির্বাচনে তিনি জয়লাভ করেন। নতুন প্রজন্মের জন্য আমরা এম মতিন স্যারের জীবনী রাজনীতির যে শুরুর প্ল্যাটফর্মটা, সেই বাস্তবমুখী যিনি তখন আপনি দেখেছেন স্বয়ং এই সভাটা ছিলেন। আমরা ওনার মুখ থেকে শুনলাম গণশিক্ষা নিয়ে একটি বক্তব্য রেখেছিলেন এম মতিন স্যার হাজীগঞ্জ ফালিট স্কুল মাঠে। তখন প্রেসিডেন্ট জিয়াউর রহমান এসেছিলেন। তার বক্তব্য শুনে মুগ্ধ হয়ে এই আসনে ধানের শীষের প্রতীক তুলে দেন। আমরা এই মুহূর্তে আবু বকর সিদ্দিক কাউন্সিলর ও হাজীগঞ্জ পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে মতিন স্যার যে উনি তো একজন রাজনৈতিক ব্যক্তি, প্রথমে উনি স্যার ছিলেন কিন্তু রাজনৈতিক ব্যক্তি, আপনি আপনার দৃষ্টিতে ওনাকে আপনি কোনটাকে প্রাধান্য দিবেন আগে, রাজনৈতিক না স্যার? জি, আসলে ধন্যবাদ জানাই আপনাকে। উনি আমাদের মাঝ থেকে গত পরশু মানে ঈদের পরের দিন আমাদের ছেলে সকলকে ছেড়ে চলে গেছেন। আল্লাহ ওনার যেন ব্যস্ত নসিব করেন। হাজার হাজার লক্ষ লক্ষ ভক্ত উনি রেখে চলে গেছেন। আসলেই জনাব মতিন সাহেব অত্যন্ত একজন শিক্ষাগুরু, পাশাপাশি রাজনীতি ব্যক্তিত্ব ছিলেন। আমার স্পষ্ট খেলা আছে ডাকাতিয়া নদীতে যখন জিয়াউর রহমান সাহেব আসছিলেন মাঠ খাল খনন করার জন্য, তখন আমি তখন বলজরি খাল, আমি তখন ছোটো ছিলাম। আমি স্বয়ং চোখে দেখছি জিয়াউর রহমান মাটি কাটান, তখন উনি ওনার সাথে দেখেন আমার অনেক ছবি কিন্তু আছে ওনার মাটি কাটতেছে। আমি তখন থেকে ওনার অনুসারী হই। ওনাকে আমার তখন থেকে ভালো লাগছে যে উনি আসলে একজন জনপ্রিয় ব্যক্তি। আর আমি 40 সাল থেকে বিএনপির সাথে একবারই মানে অপ্রতভাবে মানে ছাত্রদের সাথে জড়িত হয়ে আজকের এই পর্যন্ত আমি জনাব মতিন সাহেবের রাজনীতির সাথে জড়িত হয়ে ওনার সাথে রাজনীতি করছি। কারণ উনি একজন সৎ এবং নিষ্ঠাবান ব্যক্তি, এত কোনো সন্দেহ নেই। উনি তো একজন জনপ্রতিনিধি। উনি হাজীগঞ্জ উপজেলা এবং তারপর হাজীগঞ্জ এবং শাহরাস্তি উপজেলা, দুটি উপজেলার জনপ্রতিনিধি ছিলেন। আপনিও ক্ষুদ্র পরিসরে একজন কাউন্সিলর, জনপ্রতিনিধি। এই যে জনপ্রতিনিধির একটা তৃপ্তি, এই তৃপ্তিটা মতিন স্যারের দৃষ্টিতে এই তৃপ্তিটা উনি কেমন ভোগ করেছেন? উনি আসলেই একজন জনপ্রতিনিধি যদি সৎ এবং নিষ্ঠাভাবে চালান তাহলে উনি তৃপ্তি করতে পারেন, যেটা জনাব মতিন সাহেব করছেন। তৃপ্তি পেয়েছেন? জি, তৃপ্তি পেয়েছেন। আজকে দেখেন উনি কিন্তু ঠিকমতো চিকিৎসা হতে পারেন নাই, একমাত্র শুধু সততার কারণে।
আর সেটা ওনাকে অনুসরণ করে উনি কিন্তু 2009 সালে কিন্তু উনি আমাকে উদ্বুদ্ধ করেছিলেন কাউন্সিলে প্রার্থী হওয়ার জন্য। আমি কিন্তু সেই দিন ওনার উদ্বুদ্ধ হয়ে কিন্তু আমি কাউন্সিলর প্রার্থী হয়েছি। হয়তো আপনি বলবেন উনি এখান থেকে এখানে ভোট দিচ্ছেন না, ওনার অনুকল্পনা হয়ে কিন্তু আমি এখানে প্রার্থী হয়েছি, কিন্তু আমি সফলতা অর্জন করেছি। এবং সৎভাবে থাকলে যে কি মজা, এটা আজকে মতি সাহেব পাইছেন, আমরা সেটা আমি উপলব্ধি করছি। ওনার পরিবারের এখানে আছেন ওনার নাতি আরাফাত, ইয়াসিন আরাফাত অনেক। আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আপনার দাদা অসুস্থ হয়েছেন, এই অসুস্থ হওয়া এবং তার মৃত্যু, এই সময়ের সেবাকালীন সময়ের একটু বর্ণনা দিবেন নেতাকর্মীদের উদ্দেশ্যে। দাদার নর্মালি হচ্ছে ওনার পাইলসের সমস্যাটা খুব সিরিয়াসভাবেই ছিল বিগত 10-15 বছর ধরে। এর মাঝে ওনার প্রেশার কিংবা হার্টের কোনো সমস্যা ছিল না, পাইলসের সমস্যাটাই খুব বেশিভাবে দেখা যেত। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ওনার লাস্ট এবার যখন অসুস্থতা হলো, উনি হচ্ছে পাইলসের কারণে একটা ওষুধ খাইতো, যেটা হচ্ছে বাথরুম নর্মাল করার জন্য। তো এটা খেলে ওটা পাতলা পায়খানা হয়ে যেত, আবার ওইটা নর্মাল করার জন্য আবার আরেকটা ওষুধ খেতে নর্মাল করার জন্য। এবারে পাতলা পায়খানা যে হয়েছে এটা নর্মাল হয়নি, যত ওষুধ খাইছে এটা হয় নাই, ওনার খাওয়া বন্ধ হয়ে গেছে, কিন্তু পাতলা পায়খানাটা কন্টিনিউয়াসলি চলতেছিল। চলার পরে যেদিন ওনাকে হসপিটালে ভর্তি করাবে তার আগের দিন উনি একটা মাইনর স্ট্রোক করে, ব্রেন স্ট্রোকটা। আগের দিন উনি রাত ঘুমের মধ্যে একটা মাইনর স্ট্রোক করে। রাতে যখন 3টা বাজে তখন অলরেডি ওনার মানে হাত পা কাঁপতেছিল। তো এই সংবাদ পেয়ে হচ্ছে ওনার ছেলে, একমাত্র ছেলে মিঠু, উনি বাসায় যাওয়ার পরে সারা রাত্রি ওখানেই ছিল, মাথায় পানি টানি দেওয়া হয়েছে, শরীরটা সব ঠান্ডা হয়ে গেছিলো। পরের দিন সকালেই উত্তরস্থ রেডিকেল হসপিটালে ওনাকে অ্যাডমিট করা হয়। অ্যাডমিট করা হওয়ার পরে ওনার চেক আপের পরে ডাক্তাররা বললো যে উনি একটা মাইনর স্ট্রোক করছে, ব্রেন স্ট্রোকটা উনি মাইনর স্ট্রোক করছে বাসায় ঘুমন্ত অবস্থায়। ওই হসপিটালে ভর্তি করার দ্বিতীয় দিন ঠিক টানা দুপুর 3টার পরে টানা 2বার উনি মেজর স্ট্রোক করে ব্রেনের। এবং উনি তখন ওই শোয়া অবস্থায় নামাজরত অবস্থা ছিল, নামাজরত অবস্থায় উনি মেজর স্ট্রোক করে এবং ওই নামাজরত অবস্থায় ওনার আস্তে আস্তে চোখের দৃষ্টিশক্তি চলে যায়। এটা দ্বিতীয় দিন কিন্তু দৃষ্টি চলে গেল, উনি হচ্ছে মানে ব্রেন একটু কাজ করতেছিল, উনি নামাজ পড়বে বা ওনার ওই যে নামাজের একটা শিক্ষার একটা বই ছিল, ওনার ছেলে উনি বলতো যে অমুক পৃষ্ঠায় এই সূরাটা পড়ো, অমুক পৃষ্ঠায় এই সূরাটা পড়ো। তো আমার চাচা ওই সূরাগুলো পড়তেন আর উনি তখন শুনতেন। আর একটা কথা হচ্ছে ওনার বাসায় উনি যে বেডরুমে ঘুমাইতেন ওই বেডরুমের সাথে আসলে জানালাটা ছিল পায়ের কাছে, কিন্তু হসপিটালে যেখানে ওনাকে ভর্তি করা হয়েছিল এটা ওনার বেডের সাথে একটা জানালা ছিল। উনি গ্রিলে হাত দিয়ে বলতেন যে আমারে কোনো খাঁচার মধ্যে রাখছো নাকি, আমাকে তো বাসায় রাখো না, কারণ চোখে দেখতেছে না। উনি বারবার বলতেছিল যে আমার খাঁচা থেকে বের করো, আমাকে বাড়িতে নিয়ে যাও, আমি বাড়িতে যাবো। উনি এই কথাটাই বারবার বলতেছিল। তৃতীয় দিন হচ্ছে ওনার মোটামুটি কি করলাম জীবনে, কি হারালাম, কি করলাম, এই কথা বলতে বলতে আস্তে আস্তে ওনার এই সেন্সলেস হয়ে যায় এবং ওনার নাক ডাকা শুরু হয়। এরপরে আর ওনার সেন্স ফিরে আসে নাই। তাহলে উনি সর্বশেষ ওনার উক্তিগুলো ছিল কি করলাম, কি হারালাম। আর এবং উনি দৃষ্টিহীনতায় ছিল শেষ কয়েকদিন, মানে এরপর আর দৃষ্টি দেখেন আর ওই তৃতীয় দিনের পর আর কোনো কথাও বলতে পারেন নাই। আমরা আবার ফিরে আসি হাজী মোহাম্মদ ইমাম হোসেন আপনার কাছে। আপনি তো ওনার সাথে রাজনৈতিক জীবনে অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। একে উনি তো প্রায় 5বার নির্বাচন করেছেন, 5বারে সংসদ সদস্য নির্বাচন করেছেন, আর 4বারে উত্তীর্ণ হয়েছেন। তো এই যে নির্বাচনের কাছাকাছি ছিলেন, এই যে ভোটারদেরকে কিভাবে উনি টেনে আনতেন বা ভালোবাসা দিয়ে ওনার মন জয় করাতেন? ধন্যবাদ। সবচেয়ে বড় জিনিস হচ্ছে কি ওনার পরিচয় আমি যেহেতু বলছি, এই 2 থানায় বিএনপি, যেহেতু আপনারা জানেন বিএনপি 70 দশকের পরে জন্ম, 70 দশকের শেষ দিকে জন্ম বিএনপি। সেই কারণে সেখান থেকে তিল করে জনাব এম মতিন সাহেব এই দলকে এই 2 থানায় তিনি প্রতিষ্ঠা করেছেন। তিনি এখান থেকে এই দলের থেকে তিনি নমিনেশন 5বার পেয়েছেন, 4বার উনি বিজয়ী হয়েছেন। 96 শেষের দিকে যেই নির্বাচনটা হয়েছে ওই নির্বাচনে তিনি অল্প সংখ্যক ভোটে 460 ভোটের ব্যবধানে তিনি আজকের মাননীয় সংসদ সদস্যের কাছে হেরেছিলেন। আমরা তার যেই কথা আপনি বলছেন, তিনি সবচেয়ে প্রথম তার জীবনের সবচেয়ে বড় সুযোগ ছিল তিনি একজন শিক্ষাগুরু। তিনি এই শিক্ষাগুরুর কারণে
তার অনেক ছাত্র, তখন হাজীগঞ্জ শাহরাস্তি একটা থানা ছিল প্রথম, হাজীগঞ্জ থানা, পরবর্তীতে এটা 2 থানায় বিভক্ত হয়, শাহরাস্তি এবং হাজীগঞ্জ। তার কারণে ওনার অনেক ছাত্র এখানে এই 2 থানায় ছিলেন। ওনার এই থাকার কারণে তিনি একজন শিক্ষক, তিনি খান বাহাদুর জুনাবারি মুন্সি সাহেবের ছেলে, তার বাবা এমএলএ ছিলেন। সেই কারণে তিনি আসলে একটা রাজনৈতিক পরিবারের সন্তান। সেই কারণে মানুষের কাছে কিভাবে মিশতে হয় সেটা উনি পারিবারিকভাবে শিক্ষা পাইছেন। সেই শিক্ষা পাওয়ার কারণে তিনি মানুষদেরকে প্রচণ্ড ভালোবাসতেন। আর তার সবচেয়ে বড় গুণ ছিল তিনি শুনতেন বেশি, বলতেন কম। তিনি শুনতেন বেশি, বলতেন কম। আর কোনোদিন কোনো মানুষকে তার চেহারার ভিতরে রাগের বহিঃপ্রকাশ ঘটাইতেন না, যার জন্য আপনি দেখবেন তার এন্তেকালের পরে বাংলাদেশ আওয়ামী লীগের অনেক সম্মানিত সদস্যরা, অনেক সম্মানিত নেতৃবৃন্দরা তার মৃত্যুর পর বহুত স্ট্যাটাস দিয়েছে ফেসবুকে যে আমরা এমন একটা মানে নিরহংকার মানুষ, এবং কখনোই ক্ষমতার অহংকারে তিনি কখনো অহংকার বোধ করেন নাই, এমন একটা মানুষকে আমরা হারিয়ে ফেললাম। এই যে তার মূল্যায়ন, প্রতিপক্ষ একটা আবু বকর সিদ্দিক উনি বলেছিলেন যে চিকিৎসাকালীন সময় অর্থ সংকটে পড়েছেন। আপনার দৃষ্টিতে এটা আসলে কেমন দেখছেন? আসলে এখন বাংলাদেশের যেই পরিস্থিতি চলতেছে, মানে সারা দেশ করোনা ভাইরাসের কারণে, স্যারের ব্যক্তিগতভাবে আপনারা যারা সাংবাদিকতা করেন এখানে প্রায় 1 যুগেরও বেশি আমার জানা মতে, বিশেষ করে আমি আপনাকে অনেক আগে থেকে চিনি আপনার বলিষ্ঠ সাংবাদিকতার কারণে। আপনি জানেন মতিন সাহেব আসলে অর্থনৈতিকভাবে কতটুকু কী অন্যায় করেছে। মতিন সাহেব যখন এমপি ছিলেন তখন আপনি সাংবাদিকতা করেন। মতিন সাহেব নিজের নির্মোহ লোভী মানুষ ছিলেন, জীবনে নিজের কোনো অর্থ তিনি সঞ্চয় করেননি। রাজনৈতিকভাবে তিনি বিভিন্নভাবে দলীয় সাহায্য সহায়তার উপরে তিনি চলতেন। কিন্তু এই মুহূর্তে ওনার যে অসুস্থতা দেখা দিয়েছে, এই অসুস্থতার সময় যদি দেশের এই করোনা ভাইরাস সংক্রান্ত না হইতেন তাহলে তার চিকিৎসা ক্ষেত্রে অনেকেই এগিয়ে আসতেন। এই মধ্যে এখন এমন একটা সময় তিনি অসুস্থতা হয়েছেন যে ইচ্ছা থাকলেও অনেকে তার পাশে দাঁড়াতে পারেননি। সুযোগ মানে ইচ্ছা ছিল, কিন্তু সময়ের কারণে গাড়ি ঘোড়া সব কিছু বন্ধ, যোগাযোগ বন্ধ, যার জন্য ওনার সাথে মানে পরিস্থিতি অনুকূলে না থাকায় উনি আরো উন্নত চিকিৎসা আরো পেতেন এবং ওনার অর্থ সংকটে পড়তেন না। ওনার যে জনপ্রিয়তা এবং যে ওনার সমর্থনকারীরা আছেন ওনারা এগিয়ে আসতেন, অনেকে এগিয়ে এসেছিল। যাক, আমরা এই মুহূর্তে আবু বকর সিদ্দিক আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে এই যে ওনার মৃত্যুর পর ওনার যে জানাজা সংক্ষিপ্তভাবে হয়েছে এবং সেখানে নেতাকর্মীরা উপস্থিত হতে পারেনি, এবং আমরা দেখেছি ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে যে পক্ষপাতিত্ব নিয়ে কেউ আসতে পারেনি, কেউ আসতে দেয়নি, এরকম অভিযোগ। আসলে এই বিষয়টাকে কীভাবে ধন্যবাদ আপনাকে। আমরা স্যার যেদিন মারা গেছেন ওই দিন কিন্তু আমরা মোটামুটি প্রশাসনের সাথে আলাপ আলোচনা করছি, ওনারা আমাদেরকে একটা জানাজার প্রথম অনুমতি দিয়েছেন। পরবর্তীতে আমি কিন্তু ডিস্ট্রিক্ট এসপি সাহেবের সাথে আমি নিজে কথা বলছি। বলার পরে আমরা বলছি স্যার ওই বাড়িতে যারা স্যারের আত্মীয় পরিজন যারা আছে তাদের একটা জানাজা হোক, আর আমাদের লিডারদের মধ্যে একটা জানাজা আমরা দিই। উনি অনুমতি দিয়েছেন। এখন আমাদের মধ্যে আমরা যারা আছি, তো আমাদের যারা একটু কথা বলতেছেন, লিডার মধ্যে কাকে বোঝায়? লিডার আমার হাজির সাহেব জানাজা অংশগ্রহণ করবো আগে, হাজির সাহেবের মতো 10 জন পরে যদি সুযোগ থাকে তাহলে আমি জানাজা অংশগ্রহণ করবো। এখন হাজির সাহেবকে বাদ দিতে আমি অংশগ্রহণ করতে পারি না। তো যারা এগুলো বলে এটি ভিত্তিহীন কথাবার্তা। আমার ফসল লোক যারা এগুলো বলতেছে মিথ্যা বানোয়ার, ওনারা এখানে কি আসছেন? উনি আসি যদি ব্যাক করে দিতেন তাহলে কথা হইতো। আজকে অর্ধ পর্যন্ত কি ওনারা কেউ যে যারা এই কথাগুলো বলতেছেন এখন পর্যন্ত ওনার কবর ওই দিন জানা দিতে পারেন না, পরবর্তীকে আর এসে এখন পর্যন্ত ওনার কবর জিয়ারত করছেন। এগুলো হচ্ছে ভিত্তিহীন কথাবার্তা। আমি মূল কথা হলো যদি ইচ্ছা থাকে সব কিছু সম্ভব। ওই দিন যদি আমি আমার মতো ছেলে, যদি আমি এক বিএনপি সাবেক সাধারণ সম্পাদক, ছোট্ট নেতা, ওনাদের তুলনায় হাজি সাহেবদের তুলনায় আমি অনেক ছোট, আমার কথা যদি শাহরাস্তির মোস্তফা এদেরকে ওরা ভিতরে ঢুকতে পারে তাহলে এসে বড় মফের নেতা তো সকলে আগে ঢুকবে, তাই না? আসলে কি ওনার কি আসছেন? ওনারা আসেন নাই। অতএব আমি বিভ্রান্তি কথা বলতে চাই না। আর একটা কথা আছে, আমার নেতা বলছে, আমার মতিন সাহেব, উনি সবসময় একটা কথা বলছে,
এত এত সৎ ব্যক্তি, জীবনে যা কখনো উনি কারো প্রতিহিংসা করেন নাই এবং প্রতিবাদ করেন নাই। শুনতেন আমার মামা জানাব হাজী ইমাম সাহেব বলছেন, উনি কখনো প্রতিহিংসা রাজনীতি করেন নাই। উনি সবসময় ধৈর্য ধারণ করে শুনতেন। আর এটা নিয়মে নেতা সবসময় শূন্য বেশি বলবো কারণ আমাদের কিছু ওনার ওই বিষয়টা যাচ্ছে ইয়াসির আরাফাত অনেকের কাছে যে ওনার চিকিৎসাকালীন সময়ে এই যে রাজনৈতিক যে বৈষম্য বা যে দুইটা পক্ষপাতিত্ব আমরা দৃশ্যমান দেখতেছি, হাজীগঞ্জ উপজেলা বিএনপি এবং শাহরাস্তি উপজেলা বিএনপি, আসলে ওনার চিকিৎসাকালীন সময় কি কোনো পক্ষপাতিত্বমূলকভাবে মানে ওনারা গিয়েছেন কিনা দেখতে বা খবর নিয়েছেন কিনা? আমার ওনার হসপিটালে কেউ ফোন দিয়েও খোঁজ খবর নেয় নাই, যাওয়া তো অনেক পরের কথা। আচ্ছা আচ্ছা। এবং উনি মারা যাওয়ার পরে আমার আপনি জানেন যে হাজীগঞ্জ শাহরাস্তি বলেন, চাঁদপুর জেলা বলেন, সেন্ট্রাল বলেন, মোটামুটি সব জায়গা থেকে আমার ফোনটা আসছে। আচ্ছা কখন জানাজা হবে, কখন রওনা দিবে, কি অবস্থায় আছে না আছে, সব কিছু আমার ফোনের মাধ্যমে আমার সাথে কথা হয়েছে। কিন্তু ওনাদের কাছ থেকে এখন পর্যন্ত এই মুহূর্তে পর্যন্ত আমার কাছে কোনো ফোন আসে নাই। বা বাড়িতে আমাদের পারিবারিক অবস্থানে দাদার কবরস্থ করা হয়েছে, অনেক ইউনিয়ন থেকে আসছে, শাহরাস্তি থেকে আসছে, হাজীগঞ্জ অনেক ইউনিয়ন থেকে আসছে, কিন্তু এখন পর্যন্ত ওনাদের পক্ষ থেকে কেউ আসে। মানে প্রতীক তো ধানের শীষ, কিন্তু এই ধানের শীষের একটা অংশ এখনো পর্যন্ত পারিবারিকভাবেও কোনো খোঁজখবর নেয় নেই বা সমবেদনা জ্ঞাপন করেন নাই, এরকম বলছেন আপনি। যে উনি কি কখনো বা শেষ পর্যন্ত সময় এই অনৈক্য নিয়ে বিএনপির ওনার কোনো কথা আছে কিনা আপনি জানেন কিনা পরিবারের পক্ষ থেকে? উনি এমন একজন রাজনীতিবিদ, কখনোই চায় নাই দলের মধ্যে ডিভাইডেড হোক। উনি সবসময় চেয়েছেন ঐক্যর পক্ষে ছিলেন। আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন, বিগত 2008 সাল থেকে এখন পর্যন্ত উনি কখনোই এমন কোনো কমিটি করেনি যেটা বৈধতা ছিল না। আজ পর্যন্ত যতগুলো কমিটি আসছে, জেলা কর্তৃক অনুমোদিত কমিটিগুলোতেই ওনার পক্ষে ছিল। ছাত্রদল বলেন, যুবদল বলেন, বিএনপি বলেন, সেটা হাজীগঞ্জ শাহরাস্তি দোনো জায়গাতেই আমরা সবসময় বৈধ কমিটিতেই ছিলাম, বৈধ কমিটির পক্ষেই ছিলাম। আমাদের প্রত্যেকটা কমিটি জেলা কর্তৃক অনুমোদিত ছিল। তো সেই ক্ষেত্রে উনি প্রত্যেকটা কমিটি করার আগে এমন না যে উনি নিজে বা ওনার পক্ষে যারা আছে তাদেরকে নিয়ে কমিটি, উনি সবাইকে ডেকেছেন, আসার জন্য আহ্বান করেছেন। হয়তো কেউ আসছে, কেউ আসে নাই, এমন অবস্থা আছে, কিন্তু উনি কখনো ডিভাইডেডের পক্ষে ছিলেন না। এই রাজনীতি উনি কখনো আমি ইয়ের কাছ থেকে যে হাজী মোহাম্মদ ইমাম হোসেন আপনার কাছ থেকে আমি জানতে চাচ্ছি যে আমরা জানি যে বা নেতাকর্মীদের সাথে কথা বলে জানতে পেরেছি মতিন স্যারের একটা মনে কষ্ট বা দুঃখ বেদনা ছিল, সেটা হলো যে উনি যখন খালেদা জিয়া চাঁদপুরে আসলেন তখন ওনাকে স্টেজে উঠতে দেয়নি। আসলে কি এই বিষয়ে উনি কখনো মনে কষ্ট নিয়ে কোনো কথা বলেছেন বা আপনাদের সাথে শেয়ার করেছেন কিনা? না, আমি আপনাকে বলি, যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া চাঁদপুরে আসেন তখন আমি মান্নান খান বাচ্চু, মাহমুদ হোসেন মোল্লা, আমরা তখন হাজীগঞ্জে অবস্থান করি। আমরা তখন চাঁদপুরে যাব পরে, সমস্ত নেতাকর্মীদেরকে পাঠানোর পর আমরা চাঁদপুর যাব। কিন্তু আমরা যখন চাঁদপুরে রওনা হয়ে গেলাম, আমরা হাজীগঞ্জ ওই যে মান্নান কোল্ড স্টোরের সামনে যাওয়ার সময় আমরা গাড়িতে মাহমুদ হোসেন মোল্লার ফোনে অথবা মান্নান খান বাচ্চুর, আমার এই মুহূর্তে মনে নাই, দুইজনের যেই কোনো একজনের ফোনে একটা টেলিফোন আসলো যে মতিন সাহেবের সাথে ওখানে একটা অপ্রীতিকর ঘটনা ঘটছে। আমরা তখন চাঁদপুরে অবস্থান করিনি, কিন্তু যেই ঘটনাটাই ঘটছে এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা। এটা এমন ঘটনা সমর্থনযোগ্য নয়। আপনি মনে করেন কি এই যে বিএনপির যে অনৈক্য বা দুইটা ফাটল, এটা নিরসন হওয়ার কোনো সমাধানের জন্য কেউ এগিয়ে আসে কিনা বা আসতে পারে কিনা? না, নিরসন হওয়ার চেষ্টা হয়েছে। এই রমজানের যে রমজান গেল, গত রমজানের আগের রমজানে, দ্যাট ইজ নির্বাচনের পূর্বের আগের রমজান, এই যে নির্বাচনের আগের পূর্বের রমজানও আমরা নিরসন করার চেষ্টা করছিলাম। আমরাই উদ্যোগ নিয়েছি দুই পক্ষকে একখানে করার জন্য, বসানোর জন্য, করার জন্য, যে ঠিক আছে নমিনেশন যাই পাবেন তিনি নির্বাচন করবেন, আমরা দল একখানে করি। আমাদের এখনই একই কথা, দল ব্যক্তির দিকে না তাকিয়ে দলের দিকে তাকিয়ে ভবিষ্যতে যাকে নমিনেশন দেবে আমরা তার সাথেই দলের, কারণ আমি তো আর খালেদা জিয়ার থেকে অথবা তারেক জিয়ার থেকে বড় নেতা নই। তিনি যাতে দলের হাইকমান্ড যাদেরকে নমিনেশন দিবেন, এখানে যাকে যোগ্য মনে করবেন, আমরা তার সাথে রাজনীতি করব, আমরা তার সাথেই করব। আমাদের এই স্লোগানটা আগেও ছিল, এখনও আছে, আগামীতেও থাকবে ইনশাল্লাহ, আগামীতেও থাকবে। আমরা আবু বকর সিদ্দিক আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আপনারা এই বিএনপির যে কর্মকাণ্ড আপনারা পরিচালনা করে আসতেছেন বা
মতিন স্যার একটা অংশে আর অন্য আরেকটা অংশ আমরা দেখি সামাজিক যোগাযোগ মাধ্যম বা প্রেস বিজ্ঞপ্তি বা কোনো আলোচনা সভা, মানে দুইটা ভাগ হয়ে সবগুলো প্রোগ্রাম করেন। এই প্রোগ্রাম করতে গিয়ে আপনারা কি প্রশাসনিকভাবে কোনো বাধাগ্রস্ত বা কোনো হয়রানি হন কিনা বা? না, আসলেই প্রশাসনিকভাবে তো আর হাজিগঞ্জ একা বাধা দেন নাই, সারা বাংলাদেশেই রাষ্ট্রীয়ভাবে এটা হইতেছে। বিএনপির কোনো মিটিং মিছিল সারা বাংলাদেশে বাধা দিতেছে, এটা তাহলে হাজিগঞ্জ একলা না। আমি হাজিগঞ্জে বলি বিতর্কিত কেন প্রশাসনকে বলবো, সারা বাংলাদেশে হইতেছে, ওই তুলনায় হাজিগঞ্জ হইতেছে। কিন্তু আমাদের মধ্যেই আমরা যত দুইটা পার্ট রাজনীতি করতেছি। আপনার একটা কথা বলছেন হাজি সাহেবকে যে ঐক্যের ব্যাপারে, আসলে আমাদের কিছু কিছু নেতারা চান, কারণ কিছু নেতা আছে এই সকল দলেই, কিছু নেতা আছে এরা দল বিক্রি করে খায়, তো এরাই চায় না দল ঐক্য হোক। আর আসলে মূল কথা হচ্ছে নেতাও চাইতে হবে যে ঐক্য হোক, তো নেতাই তো চান না। নেতা চান না কারণ হলো একটা কথা আছে আমাদের, আমি আগে বলছি, আমাদের মতিন সাহেব কখনো প্রতিহিংসা রাজনীতি করেন নাই। উনি সব যাকে যেখানে দিনে মানাতে ঠিক তাকে ওইখানে দিয়ে উনি সবসময় কমিউনিকেট করতেন, সবগুলো আলোচনা করতেন। আমার স্পষ্ট আছে ওনাদেরকে, আমরা যখন বিএনপি যখন ছাত্রদল করতাম, যুবদল করতাম, ওনাদেরকে নিয়ে সব সিদ্ধান্ত দিত, আমরা বাস্তবায়ন করতাম। আর এখনকার প্রজন্ম এখন যেটা সৃষ্টি হয়েছে, যেমন আমাদের মতিন সাহেবের ৭০ ঘটনার পরে ওই যে ওনার পুষ্পকে দাহ করছে মতিন সাহেব, ইচ্ছা করলে মতিন সাহেব তখন উনি ক্ষমতা ছিলেন, উনি ইচ্ছা করলে অনেক কিছু করতে পারতেন। উনি প্রতিহিংসা রাজনীতি করেন না, আর আমরা সেই নেতার অনুসারী, আমরা প্রতিহিংসা রাজনীতি বুঝি না। কারণ প্রতিহিংসা দিয়ে কখনো কিছু করা যায় না, এটা ক্ষণিকের জন্য। একটা সন্ত্রাসী কিছু করানো যায়, এটা ক্ষণিকের জন্য। ওই সন্ত্রাসী হাতে ওই লোক সন্ত্রাসী আবার পরবর্তী মারা যায়। তো আমরা যারা হাজিগঞ্জ, আমরা বিএনপি ঐক্য করে আমরা চাই, কিন্তু ঐক্য আমরা চাই এই কারণে দলটা ঐক্যবদ্ধ হলে ভালো। আজকে আমরা দুই প্ল্যাটফর্মে আলোচনা করতেছি, কিন্তু এক জায়গা থাকলে আমরা থাকলাম না। কিন্তু কিছু কিছু লোকের কারণে হয় না এবং আর হওয়ার সম্ভাবনা আমি মনে করি না। কারণ যিনি আমাদের নেতা এবং মতিন সাহেব মৃত্যুর আগে কিন্তু একটা ঐক্য হওয়ার পরিকল্পনা ছিল, হইতে পারত। যিনি আজকে বড় সমন্বয়ক দাবি, কারণ উনি ইচ্ছা করলে এটা সমাধান করতে পারতেন। যেহেতু উনি মরার আগে যদি ঢাকাতে তো উনি ছিলেন, আমরা তো ঢাকা ছিলাম না, উনি ওইখানে যাই সব ওনার সাথে আলাপ আলোচনা করতে পারতেন। ওইখানে এখন দুনিয়া চলছে ফেসবুক, উনি সমন্বয় করেন নাই, এখানেও আসেন নেই। এখন যদি উনি এই কবরটন জেরাত করেন নাই, সেখানে ঐক্য আর আমি মনে করি না যার সামনে ঐক্য হবে। এটা আমি মনে করি যে ঐক্য হওয়ার সম্ভাবনা নাই। কার সাথে আমরা ঐক্য করবো? ঐক্যটা করবো কার সাথে? আপনাদের ঐক্য, আপনাদের নেতা নেতৃত্বের, আপনি যে বলেছেন যে নেতারই ঐক্য হতে হবে, নেতারই সমন্বয়ক যিনি দাবি করেন ওনারই যে ঐক্য পক্ষে উনি আসতে হবে। তা আমরাও প্রত্যাশা করবো যে ঐক্য হয়ে বিএনপি আবার হাল ধরুক হাজীগঞ্জ শাহরাস্তিতে। আমরা অনেকের কাছ থেকে জানতে চাচ্ছি যে ছাত্র দলের উদ্দেশ্যে যে আপনার যে দাদা যে বর্ণাঢ্য জীবনী, সেটা আগামীতে আপনাদের ছাত্রদলকে জানান দিতে হবে। সেই ক্ষেত্রে আপনি ছাত্রদলের এই নেতাকর্মীদের উদ্দেশ্যে কিছু বলেন। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমি আপনার প্রশ্নে আসতেছি, তার আগে আমি একটু কথা বলি। আমাদের পারিবারিক কিছুই হয়তো অনেকেই জানে না, যেটা আমি একটু আপনার মাধ্যমে সবাইকে জানা দিচ্ছি। আমার সবাই জুনাব আলী মুন্সি পর্যন্ত মোটামুটি সবাই জানে যে জুনাব আলী মুন্সি মতিন সাহেবের বাবা ছিলেন। তার আগে কারা কারা ছিলেন এটা কিন্তু অনেকেই জানেন। আমি বলি, আমাদের আমি যতটুকু জানতে পারছি, প্রথম ছিল আমাদের হচ্ছে জীবন গাজী। উনি হচ্ছে জুনাব আলী মুন্সির দাদা, জনাব জীবন গাজী। ওনার বাড়ি ছিল হচ্ছে কচু আকানিয়া, ওখান থেকে উনি প্রথম এখানে আসে। ওনার ছেলে হচ্ছে আমজাদ আলী ব্যাপারী, ওনার বড় ছেলে আমজাদ আলী ব্যাপারী। আমজাদ আলীর বড় ছেলে হচ্ছে জুনাব আলী মুন্সি, জুনাব আলী মুন্সির বড় ছেলে হচ্ছে আনোয়ার হোসেন মুন্সি, যিনি চেয়ারম্যান ছিলেন। আর একটা কথা হচ্ছে, আপনারা সবাই জানেন যে জুনাব আলী মুন্সি এমএলএ ছিলেন, কিন্তু উনি এমএলএ একবার, উনি দুইবার ছিলেন। যখন ত্রিপুরা রাজ্য যখন ছিল, তখন ত্রিপুরা রাজ্যের এমএলএ জুনাব আলী মুন্সি ছিলেন। পরবর্তীতে হচ্ছে হাজীগঞ্জ, শাহরাস্তি, কচুয়া এই কেন্দ্রিক দিয়ে উনি এমএলএ হয়েছেন। এর পরবর্তী সময় আনোয়ার হোসেন মুন্সি উনি চেয়ারম্যান ছিলেন 22 বছর বয়সে, আমার যদি ভুল না হয় 24 বছর বয়সে উনি চেয়ারম্যান হয়েছিলেন হাজীগঞ্জ উপজেলা সদর ইউনিয়নের। তো এইভাবেই আসলে ওনার আসলে বর্ণাঢ্য রাজনৈতিক জীবনী। আর ছাত্রদলের পক্ষে যেটা বলছেন, আমরা অলরেডি, আপনি জানেন আমাদের কমিটি গত 2 মাস আগেই ভেঙে দেওয়া হয়েছে। আমাদের এখন আর ছাত্রদল করার সুযোগ নেই, আমরা যেহেতু যুবদলে চলে যাচ্ছি। তো ভবিষ্যৎ প্রজন্ম যারা ছাত্রদলে আসবেন, তারা হয়তো এখন অনেকেই হয় কি, এমপি সাহেব 2006 সালে লাস্ট এমপি ছিলেন,
ওনার ক্ষমতার অলরেডি শেষ হয়েছে, 14 বছর হয়ে গিয়েছে। এর পরবর্তী সময়ে যারা ছাত্রদলে আসছে তারা কিন্তু ওনার ক্ষমতাটা দেখে নেয়, বা ব্যক্তিগতভাবে আমি নিজেও দেখি নাই। তখন আমি নিজে মাত্র এসসি মাত্র পাশ করছি, আমি এসসি পাশ করছি, আমি নিজে ব্যক্তিগতভাবে তখন দেখিনি। কিন্তু পারিবারিক অভাবে একটা জিনিস ছিল যে দাদার বাসা আমার বাসার পাশাপাশি থাকার কারণে আমি কিন্তু ছোটবেলা থেকেই দেখেছি ওনার বাসায় কারা আসা যাওয়া করতেছে, কি করতেছে না করতেছে। বা আমার একটা মনে আছে 2001 সালের নির্বাচনে, তখন কিন্তু এই যে বাইক এত অ্যাভেলেবেল ছিল না। 2001 সালের নির্বাচনে একবার আমি গেছি, পুরা বাড়িতে শুধু সাইকেল আর সাইকেল, অভাব নেই, এত সাইকেল। তো ওই ছবিটা কিন্তু মানে এখনো দাদার বাসায় আছে, আমার স্পষ্ট মনে আছে। ওই যে সাইকেলগুলো আমাদের পুকুর পাড়ে দোকানের সামনে এই সাইডে জমি ছিল তখন, আমাদের এখন যেখানে মসজিদটা এই সাইডে পুরাটা জমি ছিল, সব সাইকেল ভর্তি ছিল। তো এইসব কথা তখন আসলে ওই ছবিগুলো অত অ্যাভেলেবেল ছিল, কিছু সংখ্যক ছবি আমাদের কাছে এখনো আছে, কিন্তু ছবিগুলো অত অ্যাভেলেবেল ছিল না। এখন নতুন ছাত্র দলে যারা আছে তারা অথবা এশিয়া এমপি সাহেবের গৌরবের যে রাজনীতিটা ছিল সেটা অনেকে দেখতে পারে নাই। এখন আপনি যেটা বলছেন সেটা হচ্ছে আমাদেরকে ওরকম সুযোগ, ওরকম প্ল্যাটফর্ম করে দিতে হবে। কারণ ওনার পরিবারের আপনারা জানেন যে ওনার পরিবারের এমরুদ্দিন সাহেবের পরে আমি ছাড়া আর কেউ রাজনীতিতে আসেনি। আমার আসার পিছনে একটা ঘটনা আছে। চাঁদপুরে যখন ইনসিডেন্টটা ঘটে তখন আমি কিন্তু ঢাকায় এআইবিতে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করতেছি, তখন আমার অলরেডি 3rd সেমিস্টার চলে। তো ইন্ডিপেন্ডেন্ট টাইমে চাঁদপুর যখন ঝামেলা হয়, সন্ধ্যায় উনি আমাকে ফোন দেয় যে তুমি কোথায়, আমি তো দাদা ঢাকায়, তুমি একটু আসো। এর ঠিক তার 3 দিন পরে, যদি ভুল না হয় শুক্রবার ছিল, হাজীগঞ্জ বড় মসজিদে উনি নিজে আমাকে একটা লিফলেটের মতো লিখে দিয়েছিলেন। ওনার লেখাটা এখন পর্যন্ত আমার কাছে আছে, যদি আপনারা চান আমি দিতে পারবো হার্ড কপিটা। জি, ওনার নিজের হাতের লেখা, যে ওটা আপনি মনে আছে কিনা জানি না। শুক্রবারে হাজীগঞ্জ বড় মসজিদে 5000 কপি আমি দিয়েছিলাম, এবং সারাস্তিতে কালীবাড়ি মসজিদে ওখানে 5000 কপি দিয়েছিলাম। এবং আমার নিচে আমার একটা ছবি ছিল, উপরে দাদার একটা ছবি ছিল। এই যে রাজনীতিতে আমার উত্থানটা কিন্তু ওনার হাত ধরে। হ্যাঁ, আর এর পরবর্তী সময় হচ্ছে প্রথম যে 1 জানুয়ারি ছাত্রদলের যে প্রোগ্রামটা হয়েছিল, আমাদের তখন পার্টি অফিসটা পূর্ব পারে। তো প্রোগ্রামের আগের দিন আকবর মৃধার সহ আমাদেরকে পাঠানো হয়েছিল দক্ষিণ পাড়ায়। তখন উনি যাওয়ার সময় বলেছিলেন যে দেখবো কালকে প্রোগ্রাম তুমি কতটুকু সাকসেস করতে পারো। আকবর মৃধা থাকলে এখন এখানে বলতে পারতো ভালো। তো এই আর কি, আসলে ওনার বর্ণাঢ্য জীবন বলে তো, আর আমি আসলে বলে অনেক কিছু বলে অনেক মিসিং হয়। দাদার হাত ধরেই রাজনীতিতে প্রবেশ, এবং একটা ভালো প্ল্যাটফর্ম পেলে দাদার জীবনীটাকে আরো সাজিয়ে তুলবে সেই প্রত্যাশা। তো আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে আসতেছি। আমরা সর্বশেষ হাজী মোহাম্মদ ইমাম হোসেন, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আপনি ওনার সাথে ছিলেন, ওনার যে কোনো একটা স্মৃতিচারণ আপনি সংক্ষেপে যদি বলেন এমএ মতিন স্যারের। না, সেটা হচ্ছে ওনার অনেক স্মৃতি। আমি কোত্থেকে কোন স্মৃতি থেকে, এত স্মৃতির মধ্যে 2-1টা স্মৃতির হঠাৎ করে মনে করাও বড় কঠিন। তার মধ্যে অনেক স্মৃতি তো আমার চোখের সামনে ভাসে। সবচেয়ে 90 নির্বাচনে এবং 91 নির্বাচনে আমি ওনার একমাত্র হাতে যে আমার একটা সিডিআই হুন্ডা ছিল। তো উনি আমার গাড়ি থাকার কারণে আমি গাড়ি ড্রাইভ করতাম, উনি আমার পিছনে বসতেন। তো আমাকে বারবার ব্রেক করতে হতো। সালাম দিলে উনি দাঁড়িয়ে সালামের জবাব নিতেন, কথা বলতেন। তো আমি বিভিন্ন অনুষ্ঠানে তখন ওনাকে আমি লামাই দিতাম, উনি বক্তব্য রাখবেন। তো আমি তখন শ্রোতা, আমি অনুষ্ঠানের স্টেজের কোনো লোক নয়, তখন আমি শুধু শ্রোতা। যেখানে যাইতাম সেখানে আমি শ্রোতা হিসাবে থাকতাম। তো এক অনুষ্ঠান থেকে আরেক অনুষ্ঠানে যাওয়ার পিছনে দীর্ঘ আধা ঘন্টা, কোনো ক্ষেত্রে 1 ঘন্টার সময় পাইতাম একটা অনুষ্ঠানের থেকে আরেকটা অনুষ্ঠানে যাওয়ার সময়। তখন আমি স্যারকে বলতাম, স্যার এই কথাটা বললে বোধহয় ভালো হইতো, এইভাবে বললে বোধহয় ভালো হবে স্যার, সামনের মিটিংয়ে এটা বললেন, এই পয়েন্টের উপরে বললেন। তো দেখতাম যে স্যার এটা শুনতেন এবং পরবর্তীতে মিটিংয়ে ঠিকই স্যার ওই কথাটা বলতেন। এবং আপনি জানেন, আমাকে তিনি সরাসরি 91 পরে সরাসরি ঘোষণা দিয়ে তিনি আমাকে নেতা বানাইছেন যে আগামী দিনের পৌরসভার সেক্রেটারি হবে হাজী ইমাম হোসেন। এবং আমার সাথে তখনকার সময় বদরুদ্দোজা চৌধুরী সাহেব জুনাব আলী ময়দানে এসেছেন। সেই অনুষ্ঠানে তিনি
চিফ গেস্ট হিসাবে ছিলেন বদরুদ্দোজা চৌধুরী সাহেব। সেই অনুষ্ঠানে আমি এবং মেহেদী হাসান মন্টু ভাই, ওনার বড় ভাইয়ের ছেলে সহ সহ আমরা প্রেসিডেন্ট সেক্রেটারি হই। আর যেই কথাটা আমাকে সবচেয়ে বেশি পীড়া দেয় এখন, আমি নির্বাচিত হওয়ার পর তিনি আমার ডেকে ওনার ঘরের মধ্যে আমার গাড়ির উপর হাত দিয়ে বলছে, দেখো তোমার বয়স কম, তোমাকে আমি অনেক বড় দায়িত্ব দিয়েছি, তুমি যদি সঠিকভাবে চলতে পারো, ক্ষমতার, তখন বিএনপি অলরেডি ক্ষমতার দিকে তাকাইবা না, মানুষের ভালোবাসার দিকে তাকাইবা, কখনো মানুষের সাথে রূঢ় আচরণ করবা না, ওইভাবে চলবা, জীবন অনেক কিছু আগে সেই এগোবা। উপদেশগুলো এখনো জি, নাড়া দেয়। যেটা তার জীবনের সবচেয়ে বড় জিনিস, তিনি মানুষের প্রচণ্ড ভালোবাসা পেয়েছেন, এটাই তার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। অর্থনৈতিক প্রাপ্তির চেয়ে তার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি ভালোবাসাটাই বড় প্রাপ্তি। মানুষের আমরা প্রাপ্তি। আবু বকর সিদ্দিক, আপনার কাছ থেকে মতিন স্যারের সংক্ষেপে আপনার দৃষ্টিকোণ থেকে ওনার একটা স্মৃতিচারণ। ধন্যবাদ আপনি। আসলেই হাজি সাহেব একটা কথা বলছে, স্যারের স্মৃতি অনেক আছে, কত বলবো। অনেক। আমার একটা কথা মনে পড়ে, সেটা হলো আমি একদিন স্যারকে বললাম, স্যার মানে আমাদের কিছু কাজ কাম দেন না স্যার, এই যে ঠিকাদারি কাজ অনেক কিছু হইতেছে। তখন স্যার বলতেছে যে তখন তো আমরা যে কাবিকা কত ইয়েগুলো দিতেছে না। উনি এক পর্যায়ে বললো যে পার্সেল ডাকিনি, বলছে কি টাকা চাও না ইজ্জত চাও, টাকা কামাইবা না ইজ্জত কামাইবা, সম্মান ইজ্জত কামাইবা। আমি স্যার আমি ইজ্জত কামাইতে চাই। সেদিন কিন্তু ওনার এই কথায় আমার তখন বেড়ে ঢুকছে। ওই দিনকার থেকে উনি বলছে যে কালকে যেহেতু আমার ভাই সেলিম ভাই কিন্তু তখন ব্যবসা বাণিজ্য করতেন, তখন থেকে কিন্তু আমি কাঁচামালের ব্যবসা ঢুকে গেছি। এবং দেখছি উনি বলছে যে সৎ পথে টাকা কামাইবা দেখবা আরাম পাইবা, সৎ পথে 10 টাকা ভালো, আর খারাপ পথে দিয়ে 1 লাখ টাকা কামাইটা এটা কখনো আরাম পাবে না। ঠিক সেদিন আমি ওনার এই কথা ধরি ব্যবসা ঢুকে গেছি। তখনকার থেকে আজকে অর্ধ পর্যন্ত ইনশাল্লাহ ঠিকই সুনাম অর্জন করি আজকে এই পর্যায়ে আসছি। আমি এই স্যারের এই কথা আমি জীবনে ভুলতাম না। আসলেই সম্মানিত লোক, কারণ উনি নিজেতেই কখনো দুর্নীতি করেন নাই, উনি যদি যত সম্পদ উনি বিক্রি করছেন, আজকের এই মুহূর্তে যদি উনি এই সম্পদগুলো বিক্রি করতেন তো ট্রাক বেরো টাকা নিতে হইতো। উনি সম্পদ বিক্রি করে কি কাজে দলের পিছনে সব ব্যয় করছেন, নিজে খাইছেন, দলকে চালাইছেন, কিন্তু উনি দুর্নীতি করেন নাই। ঠিক আমরা যারা ওনার পিছিয়ে রাজনীতি করছি, আমি যে এক কথা বলছি, আমি 84 সাল থেকে বিএনপি পদার্পণ করছি, বিএনপির আজকের ওনার নেতৃত্বে বিএনপি করে আজকে এই পর্যায়ে। উনি আমাদের যুবদল ছাত্রদল নেতা বানাইছেন, যুবদল নেতা বানাইছেন, বিএনপি নেতা উনি আমাকে বানাইছেন। আমি ওনার হাত ধরে রাজনীতি করি, অনেক ইজ্জত সম্মান পেয়েছি। আমি দোয়া করি আল্লাহ যেন স্যারের ব্যস্ত নসিব করে, কারণ ওনার মতো নেতা আমার মনে হয় চাঁদপুর জেলার ফিরি আমরা পাবো কিনা সন্দেহ আছে। আমাদের দলের মধ্যে বিএনপির মধ্যে আমরা দ্বিতীয় মতিন আর ফিরি পাবো কিনা আমার জানা নেই। 1943 সালে মতিন হাজীগঞ্জ পৌরসভার মুন্সিবাড়িতে জন্মগ্রহণ করেন। তারপর এই বর্ণাঢ্য জীবনের 2020 সালের প্রয়াত হন। এই 87 বছরের যে বর্ণাঢ্য জীবনী এবং ওনার যে পরিবারের আগামীতে যে নেতৃত্ব দেওয়ার প্রত্যাশায় যিনি আজকের এখানে অতিথি হিসেবে বসে আছেন, যে আমরা তার কাছ থেকে জানতে চাইবো যে তোমার এই দাদার উদ্দেশ্যে এবং দাদার একটা স্মৃতিচারণ সংক্ষেপে আমাদেরকে শোনাও। দাদার একটা স্মৃতিচারণ আমার সবসময় মনে পড়ে। আমার যেদিন জন্ম হয়েছিল 1999 সালের 9 আগস্ট, তো ওই দিন দাদা 3 বার আমাকে দেখতে গিয়েছিলেন। আমার আব্বুর মুখ থেকে শুনলাম 3 বার আমাকে দেখতে গিয়েছিলেন। এবং তৎকালীন সময়ে আমাদের টোলাগড় পশ্চিমপাড়া কাজীবাড়ি মসজিদ দরবেশ সাহেব নামে একজন হুজুর ছিলেন। উনি আমার বাড়ির মসজিদের হুজুর আজান দিয়েছে, কিন্তু উনি এটাকে একটি না করে দরবেশ সাহেবকে নিয়ে এসে আমার কানের সামনে দাঁড়া করে উনি আজান দিয়েছিলেন। আমার এই কথাটা বাবা মার মুখ থেকে এই কথাটা শুনে আজও মনে আছে, সবসময় মনে পড়ে। আচ্ছা। দর্শক, আমরা প্রয়াত মতিন স্যারের বর্ণাঢ্য জীবনের আজকে সারসংক্ষেপে এই অল্প সময়ের মধ্যে কিছু স্মৃতিচারণ তুলে আনার চেষ্টা করেছিলাম। আমরা জানি না কতটুকু আনতে পেরেছি, কিন্তু বিএনপির মধ্যে যে অনৈক্য যে গ্রুপিং আছে, আমরা সেই গ্রুপিং এই নেতাকর্মীরাও বলেছেন, মতিন স্যারও চেয়েছেন এই অনৈক্য যেন না থাকে। ঐক্যের সন্ধান উনিও খুঁজেছেন, কিন্তু ঐক্যের সন্ধান খুঁজে পাননি। আমিও ব্যক্তিগতভাবে প্রায় 3 বছর আগে ওনার একটি সাক্ষাৎকার নিয়েছি মানব সমাজপতিকে।
সেখানে উনি ঐক্যের পক্ষে ছিলেন। উনি বলেছিলেন সেখানে অনৈক্য থাকলে হাজীগঞ্জ শাহরাস্তি বিএনপির এই আসন পুনরুদ্ধার করা যাবে না, ঐক্যই সকল সমাধানের সুর বেজে উঠবে। বিএনপি নেতাকর্মীরা অনৈক্য না থাকুক সেই প্রত্যাশায় আজকে আমাদের পপুলার বিডি নিউজের পক্ষ থেকে আজকের প্রোগ্রাম এখানে শেষ করছি। আমি মনিরুজ্জামান বাবলু।